গল্পের শুরুতেই একটা অ্যাক্সিডেন্ট স্পটকে দেখানো হয়। এই অ্যাক্সিডেন্টে শহরের ফেমাস সেলিব্রিটি জিং গুরুতর আহত হয়েছিল। জিংয়ের রক্তের স্পর্শ পাওয়া মাত্রই পাশে পড়ে থাকা কফিনের ডেড বডিটি জীবিত হয়ে যায়। এই ছেলেটির নাম ছিল লিন, আর লিনই হচ্ছে আমাদের গল্পের হিরো। লিন 400 বছর ধরে এই পৃথিবীতে রয়েছে। কোনো এক বিশেষ কারণে সে অমরত্ব লাভ করেছে, অর্থাৎ না তো সে কখনো অসুস্থ হবে, না তো বৃদ্ধ হবে, না তো কখনো মৃত্যুবরণ করবে। সেই সঙ্গে লিনের মধ্যে কিছু সুপার পাওয়ারও রয়েছে। এখানে আমরা জানতে পারি কেউ একজন লিনের শরীর থেকে সমস্ত রক্ত বের করে তাকে কফিনের ভিতরে করে সমুদ্রে ফেলে দিয়েছিল। কিছুদিন আগে তার ডেড বডি সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। এত বছর আগের একটা ডেড বডি এখনো অক্ষত দেখে বিজ্ঞানীরা তো ভীষণ অবাক হয়। তারপর থেকে লিনের ডেড বডিটি কফিনে বন্দি করে একটি মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। 400 বছরের এই পুরনো কফিনের নাম দেওয়া হয় স্লিপিং বিউটি। এই দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। এবার আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক ঘন্টা আগের সিন দেখতে পাই, যেখানে দেখা যায় জিং একটি উঁচু বিল্ডিং এর কিনারায় দাঁড়িয়ে সুইসাইড করার চেষ্টা করছে, কিন্তু তার তো নিচে লাফ দেওয়ার মতো পর্যাপ্ত সাহসী হচ্ছিল না। সিকিউরিটি গার্ড এসে জিংকে বাধা না দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এবার সত্যি সুইসাইড করবে? সিকিউরিটি গার্ডের এমন কথা বলার কারণ হলো জিং এর আগেও কয়েকবার এখানে এসেছিল করার জন্য। গার্ডের এমন কথা শুনে জিং তো গার্ডকে এখান থেকে যেতে বলে, যাতে সে শান্তিমতো সুইসাইড করতে পারে। গার্ড তখন জিংকে বলে, তুমি কি কারণে সুইসাইড করছো সেটা আমাকে বলে যাও, তাহলে পুলিশ আসলে আমি তাদেরকে সব ডিটেলসে জানাতে পারবো। জিং এবার তার ব্রেকআপের কাহিনী শোনাতে শুরু করে। জিং ইয়াং নামের একটা ছেলেকে প্রপোজাল করেছিল, তবে ইয়াং জিনকে রিজেক্ট করে বলে সে জিং এর বান্ধবী জিয়াকে ভালোবাসে। ইয়ান হচ্ছে জিং এর 7 নাম্বার বয়ফ্রেন্ড। এর আগে জিং এর আরো 6টা বয়ফ্রেন্ড ছিল, তবে তারা প্রত্যেকেই জিয়ার জন্য জিংকে রিজেক্ট করে দিয়েছে। একই তো জিয়ার জন্য জিং এর পপুলারিটি কমে গিয়েছে, তার উপর আবার জিয়ার জন্য সব ছেলেরা তাকে রিজেক্ট করে দিয়েছে। এই দুঃখে বেচারি জিং এখানে এসেছিল সুইসাইড করতে, তবে গার্ডের কথা শুনে সুইসাইডের প্ল্যান ক্যান্সেল করে সে গাড়ি নিয়ে বাসায় ফিরতে থাকে। অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে লিনের ডেড বডিটি নিয়ে যাওয়া হচ্ছিল একটি রিসার্চ সেন্টারে, তবে অ্যাম্বুলেন্সের সঙ্গে জিং এর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা 2 জন লোকই ওই জায়গায় মৃত্যুবরণ করে, আর জিংও গুরুতর আহত হয়। তবে লিনের কিছুই হয় না, কারণ জিং এর রক্তের সংস্পর্শে এসে লিন তো জীবিত হয়ে যায়। এই জন্য লিনের মনে হয় তার ওই মেয়েটিকে বাঁচানো উচিত, যার জন্য সে আবারও জীবিত হতে পেরেছে। লিন যেহেতু অমর, তাই সে জিংকে কিস করার মাধ্যমে নিজের রক্ত দিয়ে তাকে ভালো করে দেয়। তারপর লিন তার খুনিকে সেটা জানার চেষ্টা করে, তবে তার আগে সে বর্তমান যুগ সম্পর্কে সবকিছু ভালোভাবে জানতে শুরু করে। লিন যখন লাইব্রেরিতে এনি স্টাডি করছিল, তখন 2টা মেয়ে এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে তার ছবি তুলতে শুরু করে দেয়। যাই হোক, অন্যদিকে জিংকে এখনো হসপিটালে ভর্তি অবস্থায় দেখা যায়। সে সম্পূর্ণ সুস্থ থাকার পরেও অসুস্থতার অভিনয় করছিল, যাতে সে ফ্যানদের কাছ থেকে সিম্প্যাথি এবং অ্যাটেনশন পেতে পারে। আর এটা হচ্ছে জিং এর মা। জিং এর মা তো জিংকে অনেক বকাবকি করে সুস্থ থাকার পরেও টাকা খরচ করে হসপিটালে ভর্তি থাকার জন্য, তবে জিং সেসব কথায় তেমন কোনো পাত্তাই দেয় না। এখন হসপিটালের খাবার খেতে খেতে জিং তো বোর হয়ে পড়েছিল, এজন্য সে রাতের বেলা লুকিয়ে হসপিটাল থেকে বাইরে বের হয় খাবার খাওয়ার জন্য। তবে সে একটা ম্যানহোলের ভিতরে পড়ে যায়। তখন আবার লিন গাছের উপর থেকে জিংকে দেখছিল। জিং উপরে ওঠার জন্য সাহায্য চাইলে লিন বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। জিং তার প্রস্তাবে রাজি হয়ে যায়। লিন জিজ্ঞাসা করে, তুমি কি অমরত্ব বিশ্বাস করো? জিং মনে মনে ভাবে, এই ছেলেটা নির্ঘাত কোনো পাগল, তা না হলে কাউকে এমন প্রশ্ন করে উপরে ওঠার জন্য। জিং তো লিনকে বলে, হ্যাঁ আমি অমরত্ব বিশ্বাস করি। এবার লিন জিজ্ঞাসা করে, তুমি কি অমর হয়ে থাকতে চাও? জিং এবার ভাবে নিশ্চয়ই মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে। জিং উত্তর দেয়, সে অমরত্ব চায় না, কারণ এমনটা হলে তার কাছের সব মানুষরা মারা যাওয়ার পর তাকে একা একা এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এমন বেঁচে থেকে কি লাভ?
তাই সে অমরত্ব চায় না। লিন এবার জিংকে তার চোখ বন্ধ করতে বলে। জিং চোখ বন্ধ করার কয়েক সেকেন্ডের মধ্যে লিন তাকে নিয়ে উপরে উঠে যায়, সেই সাথে নিজেও অদৃশ্য হয়ে যায়। আর বেচারি জিং এই ঘটনায় ভয় পেয়ে ভূত ভূত করে দৌড়ে পালাতে থাকে। যাই হোক, পরের দিন হসপিটালের নার্সেরা জিংকে জোর করে বাড়িতে পাঠানোর চেষ্টা করে। জিং তো অনেক চেষ্টা করে এখান থেকে না যাওয়ার জন্য, তবে এবার আর সেটা সম্ভব হয় না। হসপিটাল থেকে বের হতেই মিডিয়ার লোক জিংকে নানান রকম প্রশ্ন শুরু করে দেয়। এখান থেকে লিং জানতে পারে ওই দিন অ্যাক্সিডেন্টের পর কেউ একজন তাকে কিস করেছিল। এটা শুনে জিং তো পুরাই শকড হয়ে যায়। বাড়ি ফিরে জিং ঠিক করে আরো 2 মাস পর থেকে সে কাজ শুরু করবে, কিন্তু সে জানতে পারে 1 মাস হসপিটালে বসে থাকার জন্য তার সেভিংস এর অনেক টাকাই খরচ হয়ে গিয়েছে, সেই সাথে তার গাড়িটাও এখন আর নেই। এটা শুনে জিং তো ছোটখাটো একটা ঝটকা খেয়ে যায়। এদিকে আজকে আবার ইয়ান আসে জিং এর সাথে দেখা করতে। জিং তো তার সাথে কোনো রকম কথা বলতে চাইছিল না, এজন্য সে বলে তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি পুলিশ ডাকবো। ইয়ান বলে আরে পুলিশ তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, মানে সে নিজের কথাই বলছিল আর কি। ইয়াং জিংকে সরি বলে, কারণ সেদিন সে সবার সামনে তাকে রিজেক্ট করেছিল। তবে ইয়ান শুধু সরি বলতে না, আরো একটা কারণ এখানে এসেছিল। সে মূলত জিং এর অ্যাক্সিডেন্টের বিষয়ে ইনভেস্টিগেশনের জন্যই জিং এর সাথে কথা বলতে চাইছিল, কিন্তু জিং তো তার কোনো কথা না শুনিয়ে ইয়াং এর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জিং লিনের হার্টবিট ফিল করতে পারে। সে বাইরে এসে অন্ধকারে লিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে যেহেতু জিং এর রক্ত পেয়ে লিন জীবিত হয়েছিল আর লিনের রক্ত দিয়ে জিং সুস্থ হয়ে উঠেছিল, তাই তারা দুজন 100 মিটারের মধ্যে থাকলে তারা একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছিল। এখানে লিন তো আবারও অদৃশ্য হয়ে যায়। তখনই সেখানে জিং এর 6 নাম্বার বয়ফ্রেন্ড চ্যান আসে। চ্যান ছিল একজন সায়েন্টিস্ট। সে ওই 400 বছর পুরনো কফিনের ভিতরের মমিটাকে নিয়ে গবেষণা করছে। চ্যান জিংকে লিনের ডেড বডির ছবি দেখালে জিং তো ভয় পেয়ে যায় এবং চ্যানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চ্যান ইয়াংকে ফোন করে আলোচনা করছিল ওই অ্যাক্সিডেন্টটা হয়তো প্রি প্ল্যানিং ছিল মমিটা চুরি করার জন্য। ওদের দুজনের আরো মনে হচ্ছিল জিং এর উপর আবারও হামলা হতে পারে। দূর থেকে লিন চ্যানদের সব কথাই শুনতে পায়। পরের দিন জিয়া আসে জিং এর সাথে দেখা করতে। তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে জিং এর অ্যাসিস্ট্যান্ট ডং বাইরে চলে যায়। জিয়া জিংকে জিজ্ঞাসা করে এতদিন সে কেন তার কল রিসিভ করছিল না। জিং বলে প্রয়োজন মনে করিনি, তাই তোমার কল রিসিভ করিনি। জিয়া তখন বলে তোমার বয়ফ্রেন্ডেরা আমাকে পছন্দ করলে সেখানে আমার কি দোষ? আমি কি করব? আমি তো তাদেরকে পছন্দ করি না, তাদের জন্য শুধু শুধু তুমি আমার উপর রেগে রয়েছো। এইসব বিষয় নিয়ে এখানে 2 বান্ধবীর মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। অন্যদিকে লিন জিং এর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে চ্যান আর ইয়ান দুজনই জিং এর এক্স বয়ফ্রেন্ড, যারা কিনা জিংকে প্রটেক্ট করার চেষ্টা করছে। এবার লিন জিং এর বাড়িতে থাকার প্ল্যান করে যাতে সেও জিংকে প্রটেক্ট করতে পারে। আসলে জিং এর রক্তের জন্য যেহেতু লিন জীবিত হয়েছে, তাই তার কাছে মনে হচ্ছিল জিং এর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তারও কোনো ক্ষতি হতে পারে। পাশাপাশি জিং এর বাড়িতে থেকে লিন নিজের খুনিকেও খুঁজে বের করতে পারবে। এখানে আরেকটা কথা বলে রাখি, লিন তার পূর্বের অনেক স্মৃতি ভুলে গিয়েছে, ফলে কে তাকে খুন করেছিল এটা সে মনেই করতে পারছিল না। তো লিন চলে যায় জিং এর বাড়িতে। জিং তো মনে করেছিল ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে, কারণ সে খাবার অর্ডার করেছিল। এই ভেবে সে দরজা খোলে, কিন্তু দেখে এটা ডেলিভারি বয় নয়, বরং লিন ছিল। লিন তো জিজ্ঞাসা করে সে ভিতরে আসবে কিনা। জিং ভাবে এটা তার কোনো ফ্যান। এই ভেবে সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। তবে লিনের কাছে তো অনেক পাওয়ার রয়েছে, সে অনায়াসেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। লিনকে বাড়ির ভিতরে দেখে জিং তো একদম শকড হয়ে যায়। জিং এর হঠাৎই মনে পড়ে গতকাল বাড়ির বাইরে সে এই ছেলেটাকেই দেখেছিল, যে রহস্যজনকভাবে তার দিকেই তাকিয়েছিল। লিন এবার বলতে শুরু করে সে অমর, 400 বছর ধরে সে এই পৃথিবীতে রয়েছে এবং এখন সে তার খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তার এসব কথা শুনে ভয় পেয়ে জিয়াং তো পালাতে শুরু করে। সিঁড়ি দিয়ে নামার সময় সে পড়ে যেতে গেলে লিন তো ফুল স্পিডে এসে তাকে ধরে ফেলে। এই দেখে জিন তো এবার লিনকে মনস্টার ভাবতে শুরু করে। জিং আরো জানতে পারে ওই দিন অ্যাক্সিডেন্টের পর লিনি তাকে কিস করেছিল। লিন বোঝায় সে কোনো মনস্টার না, আগে সে জিং এর মতোই নর্মাল একজন মানুষ ছিল, তবে কোনো একটা কারণে সে পরে অমরত্ব লাভ করেছে। লিন এবার জিং এর বাড়িতে থাকতে শুরু করে
আর জিংও প্ল্যানিং করতে থাকে কিভাবে ওকে বাড়ি থেকে ভাগানো যায়। তবে জিংয়ের সব প্ল্যানই ফ্লপ হয়ে যায়। অন্যদিকে আমরা জিয়া এবং তার ফিয়ন্সে হংকে দেখতে পাই, যার সঙ্গে কিছুদিন পরেই জিয়ার বিয়ে হবে। এদিকে অ্যাসিস্ট্যান্ট ডং জিংয়ের বাড়িতে এসে লিনকে দেখে ভাবে সে ভুল অ্যাড্রেসে চলে এসেছে। পরে দেখেন না এটা তো জিংয়েরই বাড়ি। সে বুঝতে পারছিল না জিংয়ের বাড়িতে এই ছেলেটাকে। যাই হোক, ডংয়ের কাছে লিনকে তো বেশ হ্যান্ডসাম লাগে। সে যখন জিংকে লিনের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জিং এসে উত্তর দেয় লিন হলো তার কাজিন। ডং বলে তোমার কাজিন তো দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। এই বললে সে তো একটা ছবি দেখায়। এটা ছিল ওই দিনের লাইব্রেরিতে তোলা ছবিটা, যে ছবিগুলো দুইটা মেয়ে তুলেছিল। ডং যেহেতু হ্যাকিং জানতো তাই জিং তাকে হ্যাক করে লিনের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিতে বলে। কথায় কথায় জিং লিনকে জিজ্ঞাসা করে সে মনিস্টার কিভাবে হলো। লিন বলে সে কোনো মনিস্টার না। এবার সে তার কাহিনী বলতে শুরু করে। কোনো এক হিংস্র পশুর কামড়ে লিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। কোনো ডক্টর কবিরাজি তাকে সুস্থ করতে পারছিল না। একদিন এক কবিরাজ বিশেষ এক পদ্ধতিতে বিষ দিয়ে লিনের চিকিৎসা শুরু করে। কবিরাজ নির্দেশ দেয় এই চিকিৎসার পর থেকে লিন কখনোই ভারী খাবার খেতে পারবে না, তাকে সবসময় লিকুইড খাবার খেতে হবে। তো এই চিকিৎসায় লিন ভালো হয়ে যায়। সে সঙ্গে তার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে, যেমন শরীরের কোনো অংশ কেটে গেলে তা দ্রুত ঠিক হয়ে যেত। লিন অনেক দূর থেকে মানুষ তার নামে কি বলছে তাও শুনতে পেত। এসব কথা যখন আশেপাশের মানুষ জানতে পারে তখন তারা ভাবে লিন হয়তো মনিস্টারে পরিণত হয়েছে। এই জন্যই সবাই সিদ্ধান্ত নেয় তারা লিনকে হত্যা করবে। লিন তখন বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তার কারণে তার পরিবারকে কোনো বিপদে পড়তে না হয়। বর্তমান সময়েও লিন শুধু লিকুইড জাতীয় খাবার খায়। এবার লিন দেখে জিং তো তার গল্প শুনতে শুনতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে আমরা লিনের খুনিকে দেখতে পাই, যে কিনা অলরেডি লিনের জীবিত হওয়ার কথা জেনে গিয়েছে। লোকটা হুডি পরে থাকায় তার মুখটা দেখা যাচ্ছিল না। খুনির বয়সও 400 বছর ছিল, লিনের মতো আর কি। সে আসলে লিনের বডি থেকে সব রক্ত বের করে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছে, আর ওই রক্তের সাহায্যে সে এখনো জীবিত রয়েছে। খুনির হাতে লিনের 400 বছরের পুরনো একটি পেন্টিংও ছিল। এই পেন্টিংটি নিয়ে সে কিছু একটা প্ল্যান করে। তারপর আমরা দেখি খুনি লিনকে ট্র্যাপে ফেলার জন্য তার 400 বছরের পুরনো পেন্টিং এর সন্ধান দিয়েছে। লিনও খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে ভেবে পেন্টিং নিতে একটা বিল্ডিং এ এসে পৌঁছায়। লিন যখনই এলিভেটরে ওঠে তখনই এলিভেটরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ভিতরের টেম্পারেচার 0 ডিগ্রিতে নামিয়ে দেওয়া হয়। ভিতরে তো লিনের অনেক বেশি শীত লাগতে শুরু করে। কোল্ড টেম্পারেচারে লিনের পাওয়ার কাজ করে না, তাই সে সেখানে অসহায় হয়ে বসে থাকে। এদিকে জিং শুটিং শেষ করে এই বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল সে লিনের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। তবে জিং তো নিজের মনের ভুল ভেবে গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। বাড়িতে ফেরার পর লিনকে কোথাও দেখতে না পেয়ে জিং মনে করতে থাকে অবশেষে মনিস্টারটা তার বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এটা ভেবে সে তো অনেক বেশি খুশি হতে থাকে। কিন্তু একটু পরেই জিং এর মনে হতে থাকে লিন কোনো বিপদে পড়েনি তো। এবার সে লিনকে খুঁজতে বের হয়। সে খুঁজতে খুঁজতে ওই বিল্ডিং এর কাছে চলে আসে যেখানে লিন আটকা পড়েছিল। এখানে এসে সে লিনের হার্টবিট শুনতে পাচ্ছিল। জিং বুঝতে পারে লিন ভিতরে আটকা পড়েছে। এখানে এসে তো সে লিনের কাছ থেকে জানতে পারে ঠান্ডার কারণে তার পাওয়ার কাজ করছে না। জিং তখন একটা কুড়ালের সাহায্যে অনেক চেষ্টার পর এলিভেটরের দরজা সামান্য উঁচু করে। তারপর আগুন জ্বালিয়ে এলিভেটরের সামনেই সারা রাত বসে থাকে। আগুনের তাপে এলিভেটরের ভিতরের টেম্পারেচার কিছুটা বাড়লে লিন তার পাওয়ার ফিরে পায় আর সে নিজেই দরজা খুলে বের হয়ে যায়। অন্যদিকে সারা রাত ঠান্ডা আবহাওয়ায় বসে থাকার কারণে জিং তো একটু অসুস্থ হয়ে পড়ে। এই জন্য লিন আবারও তার রক্ত দিয়ে জিংকে সুস্থ করে দেয়। জিং বুঝতে পারে ওই দিন অ্যাক্সিডেন্ট স্পটে লিন তাকে কিস করেছিল। এই কারণে জিং তো লিনের উপর ভীষণ রেগে যায় তাকে কিস করার জন্য। লিন জানায় তার রক্ত দিয়ে জিংকে সুস্থ করার জন্য সে তাকে কিস করেছিল। এই বলে লিন জিং এর হাতের ব্যান্ডেজটা খুলে দেয়। জিং দেখে তার কেটে যাওয়া হাতটা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে, ঠিক আগের মতো। এইসব দেখে জিং এর এবার বিশ্বাস হয়ে যায়
লিনের রক্তে হিলিংস পাওয়ার রয়েছে। এদিকে আমরা চ্যানের একজন সিনিয়র প্রফেসরকে দেখতে পাই, যে কিনা লিনের ডেড বডির উপর একটা ফাইল তৈরি করেছিল। অন্যদিকে লিনকে দেখা যায় সে সমুদ্রের পাড়ে ছিল এবং ভাবছিল কিভাবে সে তার খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে। পরের সিনে আমরা দেখি জিং এর ফোনে একটা নোটিফিকেশন এসেছে যে কেউ তার ক্রেডিট কার্ড ইউজ করছে। জিং তো বাড়িতে ফিরে দেখে লিন তার ক্রেডিট কার্ড ইউজ করে অনেকগুলো ক্যামেরা কিনে নিয়েছে। এটা দেখে জিং লিনের উপর প্রচন্ড রেগে যায় এবং লিনকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। ফলে লিন তো মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যেতে শুরু করে। তখন আবার জিং তাকে যেতে নিষেধ করে এবং নিজের ব্যবহারের জন্য লিনের কাছে ক্ষমাও চায়। তারপর সে নিজের পরিচিত একজন লোকের মাধ্যমে লিনের জন্য একটি জবেরও ব্যবস্থা করে দেয়। এখন থেকে লিন বাচ্চাদেরকে তাইকান্দো শিখাবে। তাইকান্দো ক্লাস শেষে জিং আর লিন একসাথে বাড়ি ফিরে আসে। জিং লিনকে বলে তাকে সুপারম্যানের মতো হাওয়ায় উড়িয়ে ছাদে ল্যান্ড করাতে। লিন জিংকে হাওয়ায় তুলে নিলে জিং এর তো ভীষণ মজা হচ্ছিল। তারা দুজন ছাদে ল্যান্ড করে দেখে সেখানে ডং বসে রয়েছে। এদিকে ডং তো এমন দৃশ্য দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। এবার লিন তার ব্যাপারে সবকিছুই ডংকে জানিয়ে দেয়। ডংও প্রমিস করে এখন থেকে সেও লিনকে সাহায্য করবে তার খুনিকে খুঁজে বের করতে। অন্যদিকে আমরা প্রফেসর লিকে দেখি, তাকে একজন লোক টাকা স্পন্সর করছিল 400 বছরের ওই পুরনো ডেড বডির উপর রিসার্চ করার জন্য। প্রফেসর লি কিংবা তাদের ল্যাবের কেউই এই স্পন্সরকারীর ব্যক্তিকে কখনোই দেখেনি। যাই হোক, এদিকে আমরা ডংকে দেখতে পাই সে ইন্টারনেটে লিনের একটা ভিডিও দেখেছিল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল সেদিন এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ স্পাইডারম্যানের মতো করে উড়ে উড়ে যাচ্ছে। ইন্টারনেটে এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই ভিডিওতে থাকা ব্যক্তিকে মনস্টার বলে দাবি করছে। যদিও ভিডিওতে লিনের চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। ডং ভিডিওটা জিং এবং লিনকে দেখায় এবং বলে যে এই ভিডিও পাবলিক করেছে সে লিখেছে যদি এই ভিডিওটা 50 মিলিয়ন ভিউজ হয় তাহলে সে আরো হাই কোয়ালিটির লং ভিডিও ছাড়বে। এটা শুনে জিং তো ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ যদি সবাই একবার লিনকে চিনে ফেলে তাহলে লিনকে অনেক বড় ঝামেলায় পড়তে হবে। তার উপর লোকজন যদি জানতে পারে লিন জিং এর বাসায় থাকে তাহলে জিংকেও অনেক বড় বিপদে পড়তে হবে। জিং ডংকে জিজ্ঞাসা করে ভিডিওর ভিউজ কত। লিন এক্সাইটেড হয়ে বলে 30 মিলিয়ন। এদিকে যে এত কাণ্ড হয়ে যাচ্ছে লিনের তো সেদিকে কোনো খবরই ছিল না। এবার জিং রেগে লিনকে বলে তুমি এত রিল্যাক্স হয়ে বসে আছো কিভাবে? আসলে এই ভিডিওটা লিন নিজেই ইন্টারনেটে আপলোড করেছিল যাতে খুনি এই ভিডিওটা দেখতে পায়। লিনের প্ল্যান হচ্ছে খুনি যেন এই ভিডিওটা দেখে লিন পর্যন্ত পৌঁছাতে পারে আর তারপর সে খুব সহজেই খুনিকে ধরে ফেলবে। তারপর আমরা জিংকে শুটিং সেটে দেখতে পাই জিংকে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে, এরকম একটা সিনের শুটিং চলছিল। অপরদিকে লিন তো এ সময় তার তাইকান্দো ক্লাসে ছিল। লিনের ফিল হয় জিং কোনো বিপদে পড়েছে, তাই সে তার হার্টবিট ফলো করে দৌড়ে চলে আসে জিং এর শুটিং সেটে। লিন হিরোর মতো করে উড়ে এসে ড্রামার নায়ককে ঘুষি মেরে সরিয়ে দিয়ে জিংকে জড়িয়ে ধরে। ডিরেক্টর সহ সেখানে উপস্থিত থাকা সবাই তো লিনের দিকে হা করে তাকিয়ে থাকে। লিন সেসবে খেয়াল না করে জিংকে জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। জিং তখন লিনকে বলে তুমি এখানে কি করছো? এখানে আমাদের শুটিং চলছে। লিন এবার সবটা বুঝতে পারে। এদিকে ডিরেক্টর তো লিনের অ্যাকশন দেখে ওর উপর একদম ইমপ্রেস হয়ে যায়। সে লিনকে তাদের ড্রামায় একটা রোল অফার করে। এই অফারে লিনও রাজি হয়ে যায়। তারপর লিনের অ্যাকশন তো শুরু হয়ে যায়। আমরা দেখি জিয়ার বয়ফ্রেন্ড হং এখানে এসেছে জিয়ার সঙ্গে দেখা করতে। অ্যাকশন সিনের জন্য হঠাৎ করেই উপর থেকে লিন এসে হং এর সামনে দাঁড়ালে হং তো কিছুটা ভয় পেয়ে যায়। হং এর শরীর খারাপ হতে শুরু করে কারণ তার লো সুগারের প্রবলেম রয়েছে। যাই হোক, তারপর রাতের বেলা দেখা যায় জিং আর লিন একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। এই একই রেস্টুরেন্টে অফিসার ইয়ান আগে থেকেই তার কলিগদের সঙ্গে উপস্থিত ছিল। ইয়ানের কলিগরা জিংকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। এসব শুনে জিং সেখান থেকে চলে যেতে শুরু করলে লিন জোর করে জিংকে ভিতরে নিয়ে আসে আর যারা যারা জিংকে অপমান করেছিল লিন তাদেরকে যোগ্য জবাব দিয়ে ওদের সবার মুখ বন্ধ করে দেয়। জিং আর লিনকে একসাথে দেখে ইয়ান তো খুবই জেলাস ফিল করছিল। এই ঘটনায় জিং এর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য বাড়ি ফিরে সে কান্না করতে শুরু করে। লিন তাকে শান্ত করতে আসলে জিং লিনের উপরও রাগ দেখাতে থাকে। লিন তখন জিংকে শান্ত করার জন্য তাকে সোফার উপরে চেপে ধরে রাখে। আর এই সময় হঠাৎ করে জিং এর বাবা মা জিং এর বাড়িতে চলে আসে। বাড়িতে একটা অচেনা ছেলেকে দেখে জিং এর বাবা তো লাঠি দিয়ে লিনকে মারতে শুরু করে দেয়। সবাইকে থামানোর জন্য জিং বলে ওঠে সে লিনের বাচ্চার মা হতে
চলেছে আর লিন তার বয়ফ্রেন্ড। এই কথা শুনে জিংয়ের বাবা মা তো জিংয়ের উপর ভীষণ রেগে যায়। তারা জানায় লিনের সাথে তারা আলাদাভাবে কথা বলতে চায়, এই জন্য জিং এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে এসে দেখে ওরা সবাই মিলে হাসি খুশি হয়ে কথা বলছে। মূলত লিন আগেই জেনে গিয়েছিল জিংয়ের বাবা মায়ের কেমন ছেলে পছন্দ, এই জন্য সে খুব সহজেই তাদেরকে ইমপ্রেস করে ফেলেছে। চলে যাওয়ার সময় জিংয়ের মা জিংকে ওয়ার্নিং দেয় এই বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ না করার জন্য। যদি সে এবারও ব্রেকআপ করে তাহলে তার মা তাকে আর আস্ত রাখবে না। এই বলে জিংয়ের বাবা মা তো চলে যায়। এদিকে ওয়ার্নিং শুনে জিং তো একটু ভয়ই পেয়ে যায়। অন্যদিকে চ্যান ল্যাবে ব্লাড স্যাম্পলের একটা রিপোর্ট খুঁজে পেয়েছিল যেখানে হিলিং পাওয়ার রয়েছে। সে এই রিপোর্ট প্রফেসরকে দেখালে তিনি বলেন এটা তাদের স্পন্সরকারী ব্যক্তি তাদেরকে পাঠিয়েছে। প্রফেসর তো চ্যানকে এই বিষয়টা সিক্রেট রাখতে বলে। মূলত প্রফেসর লিয়ের মেয়ের অনেক রিয়ার একটা রোগ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই জন্যই প্রফেসর লি খুনির সাথে হাত মিলিয়ে তার হয়ে কাজ করছে। এদিকে জিং আর লিন জিয়া এবং হং এর সাথে লাঞ্চে আসে। এখানে জিং তো লিনকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয় নিজের বয়ফ্রেন্ড বলে। লিন হং এর সাথে হ্যান্ডশেক করার পর বলে আপনার হার্টবিট তো অনেক ফাস্ট। লিন এটাও বলে দেয় হং এর হেলথ কন্ডিশন বেশি একটা ভালো নয়। হং তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে লিন এগুলো জানলো কিভাবে। পরের সিনে লিনকে আমরা একটি সুপার শপে দেখতে পাই। সেখানে একটা ছেলে একজন বৃদ্ধ মহিলার সাথে ঝামেলা করছিল, যেটা দেখে লিন ছেলেটাকে সরিয়ে দেয়। তবে ছেলেটা এত জোরে দূরে ছিটকে পড়ে যে তার শরীরের একটা হাড় ভেঙে যায়। এই ঘটনায় লিনকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। তারপর জিং আসে লিনকে ছাড়িয়ে নিতে। জিং যখন ইয়ানের সঙ্গে কথা বলছিল তখনই হঠাৎ করে ইয়াংয়ের প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। কাশির সঙ্গে তো রক্ত বের হয়ে আসে। তবে এই বিষয়টা ইয়াং সবার থেকে লুকিয়ে রাখে। এদিকে আমরা জিংকে দেখি সে লিনের উপর প্রচন্ড রেগে রয়েছে, কারণ সে মনে করেছিল লিন হয়তো তার পাওয়ার শো করার জন্য শপে থাকা ওই ছেলেটাকে মেরেছে। জিং তো লিনের সঙ্গে এ নিয়ে অনেক ঝগড়া করছিল। অন্যদিকে আমরা প্রফেসর লিকে দেখতে পাই। সে ভিলেন মানে লিনের খুনির সাথে সরাসরি দেখা করতে এসেছে। ভিলেন তাকে মনে করিয়ে দেয় তার অসুস্থ মেয়ের কথা। যদি সে ভিলেনের কথা মতো না কাজ করে তাহলে প্রফেসরকে তার মেয়েকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতে হবে। এই মুহূর্তে ভিলেনের হয়ে কাজ করা ছাড়া প্রফেসরের কাছে আর কোনো উপায় ছিল না। এখানে বলে রাখি ভিলেনের কাছে লিনের শরীরে রক্ত থাকলেও তা কিন্তু সীমিত ছিল। যদি একবার তা ফুরিয়ে যায় তাহলে ভিলেনও মারা যাবে। ভিলেন তো লিনের মতো অমর এবং পাওয়ারফুল হতে চায়, এবং এই রক্তে কি এমন আছে বা এটা কিভাবে কাজ করে যার কারণে লিন এত পাওয়ারফুল, এইসব বিষয়ে এক্সপেরিমেন্ট করার জন্যই মূলত প্রফেসরকে সে হায়ার করেছে। যাই হোক, এদিকে জিং শুটিং এসেও অনেক আপসেট ছিল লিনের সঙ্গে ঝগড়া হওয়া নিয়ে। অ্যাসিস্ট্যান্ট ডং এসে জিংকে জানায় আজ লিন আর জিয়ার একটা কিসিং সিনের শুট হতে চলেছে। এটা শুনে জিং তো তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে যেখানে শুটিংটা হচ্ছিল। দেখা যায় লিন আর জিয়া কিস করতেই যাবে, তখনই জিং কাট কাট বলে চিৎকার করে ওঠে। ডিরেক্টর তো বিরক্ত হয়ে বলে এত সুন্দর একটা সিন পুরোটাই নষ্ট হয়ে গেল। তিনি রেগে গিয়ে জিংকে জিজ্ঞাসা করে সে কাট কাট কেন বলল। জিং তখন উল্টো ডিরেক্টরকে ঝাড়ি মেরে বলতে থাকে তারা কি তার বয়ফ্রেন্ড ছাড়া আর কাউকে পেল না এই কিসিং সিন করানোর জন্য। আসলে জিং ডিরেক্টরের সাথে লিনের পরিচয় করে দিয়েছিল নিজের বয়ফ্রেন্ড হিসেবে। জিং তো রেগে মেগে এখান থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু লিনও যায়। লিনকে দেখে জিং খোঁচা মেরে বলে তুমি এখানে কি করছো, তোমার নায়িকা তো ভিতরে তোমার জন্য ওয়েট করছে। লিন তখন ভিতরে চলে যায়। এবার রাতের বেলা জিং জিয়ার সাথে যখন ডিনার করছিল তখন জিয়া তাকে জানায় আজ শুটে সে কিসিং সিনের জন্য রাজি হলো। লিন কিন্তু রাজি হয়নি, তারা জাস্ট ফেক একটা কিসিং সিনের অভিনয় করেছিল। তাই জিং যেন তার বয়ফ্রেন্ডকে ভুল না বুঝে। আসল ঘটনা জানতে পেরে জিং তো মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে লিন তাইকান্দো ক্লাস শেষ হওয়ার পর একটা বাচ্চার সঙ্গে বসেছিল, কারণ বাচ্চাটির মা এখনো তাকে নিতে আসেনি। কিছুক্ষণ পর বাচ্চাটার মা এসে তাকে নিয়ে যায় এবং লিনকে ধন্যবাদ জানায় এতক্ষণ তার বাচ্চার খেয়াল রাখার জন্য। এই সময় জিং এর অ্যাসিস্ট্যান্ট ডং আসে লিনকে পিক করতে। সে লিনের সাথে ওই মেয়েটাকে দেখে ভুল বুঝে। সে মনে করে এই মেয়েটার সাথে লিনের হয়তো সম্পর্ক রয়েছে। এখন অনেক রাতে বাড়ি ফিরে লিন দেখে জিং টিভি দেখতে দেখতে সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। লিন তখন জিংকে কোলে তুলে জিং এর
জিংয়ের রুমে রেখে আসে। পরের দিন সকালে জিন লিনকে কোথাও খুঁজে পায় না। তারপর জিং তার বাবা মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়েও জিং ভাবতে থাকে লিন এখনো কেন আসলো না, সে আসলে কোথায় রয়েছে। খুনি তো তার বাবা মা তাকে জিজ্ঞাসা করবে লিন কোথায়, তখন সে কি উত্তর দিবে। ঠিক তখনই সেখানে লিন অনেক দামি একটা গাড়িতে করে এন্ট্রি নেয়। লিনের গাড়ি দেখে সবাই তো একদম হতভম্ব হয়ে যায়। সবাই তো আরো বেশি অবাক হয় যখন লিন এই গাড়িটা তার হবু শ্বশুর মানে জিং এর বাবাকে গিফট করে। জিং লিনকে সাইডে ডেকে বলে, সত্যি করে বলো তো তুমি এই গাড়িটা কোথা থেকে ভাড়া করে নিয়ে এসেছো, এখন কি এই গাড়ির টাকাও আমাকে দিতে হবে? উত্তরে লিন জানায় সে এই গাড়ি ভাড়া করে নয় বরং কিনে এনেছে। জিং জিজ্ঞাসা করে এতগুলো টাকা সে কোথায় পেল। লিন মজা করে বলে সে ডাকাতি করেছে। ওর এ কথা সত্যি মনে করে জিং এগিয়ে যেতে থাকে লিনকে মারার জন্য। লিন তখন বলে দেয় সে মজা করেছিল, গাড়িটা সে নিজের টাকা দিয়ে কিনেছে। এরকম মজা করার জন্য জিং তো জোরে লিনের গলা চেপে ধরে। আওয়াজ শুনে জিং এর বাবা ভিতরে এসে দেখে জিং তো তার বয়ফ্রেন্ডের কোলে বসে বই পড়ছে। এইটা দেখে জিং এর বাবা ওদের ডিস্টার্ব না করে চলে যায়। বাবা যেতে জিং তো দূরে সরে যায়। এদিকে আমরা ভিলেনকে দেখি কেউ একজন তাকে ফোন করে লিনের শপিং মলের ওই ঘটনার সম্পর্কে জানাচ্ছিল। এ থেকে বোঝা যায় ভিলেন লিনের উপর সবসময় নজর রাখছে। আমরা এখানে ভিলেনের ছোটবেলার একটা দৃশ্য দেখতে পাই যেখানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভিলেন আর তার মা দৌড়ে পালাচ্ছিল। ভিলেনের মা অনেক অসুস্থ এবং ক্ষুধার্ত ছিল। ওই সময় লিন তাদেরকে সাহায্য করেছিল। বর্তমানে আমরা লিনকে তার তাইকান্দো ক্লাসে দেখতে পাই। সেখানে হং ছিল। হং বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তাই একটু ফিট থাকার জন্য সে তাইকান্দো ক্লাসে ভর্তি হয়েছে। তারপর লিন বাড়িতে যাওয়ার পর দেখে জিং অনেক অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আসলে জিং এর ফুড পয়জিং হয়েছিল। লিন জিং এর এ অবস্থা দেখে ওকে কিস করে, ফলে জিং সুস্থ তো হয়ে যায়। তবে আবারও কিস করায় জিং লিনের উপর ক্ষেপে যায়। পরের দিন লিন জিংকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে লিন তার বাবা মায়ের সাথে থাকতো। এখানে এসে লিনের একটু মন খারাপ হয়ে যায়। বাবা মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো তার মনে পড়তে থাকে। লিন তো আগে থেকে অনেক বড় লোক ছিল। যেহেতু সে যুগের পর যুগ বেঁচে রয়েছে তাই সে নিজের সম্পদ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। লিন মাটি খুঁড়ে একটা বক্স বের করে। জিং জিজ্ঞাসা করে এর ভিতরে কি রয়েছে। লিন তখন ওই বক্সের ভিতর থেকে বহু মূল্যবান চুরি টাইপের কিছু একটা বের করে এবং সেটা জিংকে উপহার হিসেবে দিয়ে দেয়। এ উপহার পেয়ে জিং তো ভীষণ খুশি হয়। পরের সিনে আমরা জিংকে ইয়ানের বাড়িতে দেখতে পাই। আসলে লিন তথ্য সংগ্রহ করতে এসেছিল লিনের সাথে জড়িত পুরনো দুর্ঘটনা এবং মেডিকেল রিপোর্ট নিয়ে। লিন জানতে পেরেছিল তার রক্ত নিয়ে গবেষণা চলছে আর এই কেসের তদন্ত করছে ইয়ান। তো লিনের প্ল্যান অনুযায়ী জিং কথা বলে ইয়াংকে ব্যস্ত রাখে আর লিন যায় ইয়াং এর কম্পিউটার রুমে এবং সেখানে গিয়ে ডং এর ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটার হ্যাক করার চেষ্টা করে। তবে ইয়ানের কম্পিউটারটি ছিল পাসওয়ার্ড প্রটেক্টিভ, ভুল পাসওয়ার্ড দিলে অ্যালার্ম বেজে উঠবে। এই ব্যাপারে জিং ওদেরকে সাহায্য করে। জিং জানায় ইয়ান জিং এর জন্মদিনের ডেট বাড়ির মেইন গেটের পাসওয়ার্ড হিসেবে সেট করে রেখেছে, হতে পারে কম্পিউটারের পাসওয়ার্ডও সেমই। লিন এবার জিং এর জন্মদিনের ডেট পাসওয়ার্ড হিসেবে ইনপুট করে। এতে তো কম্পিউটার অন হয়ে যায়। এখান থেকে লিন তো একটা অ্যাড্রেস পায়। কাজ শেষ করে ওরা সবাই তো প্ল্যান মতো এখান থেকে চলেও যায় আর ইয়ান কোনো কিছুই বুঝতে পারে না। পরের দিন লিন জিংকে নিয়ে সেই অ্যাড্রেসে চলে যায়। এখানে এসে তারা দেখে এখানে তারা পৌঁছানোর আগেই কেউ একজন বাড়ির মালিককে মার্ডার করে রেখে গিয়েছে। এই লোকটা জানতো লিনের রক্ত নিয়ে গোপনে গবেষণা চলছে। সে এমন আরো অনেক কিছুই জেনে গিয়েছিল। ভিলেনও এটা জানতে পেরে ওই লোককে সরিয়ে দিয়েছে যাতে সে কিছু ফাঁস করতে না পারে। লোকটার এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে জিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন লিন তাকে সামলাতে থাকে। তারপর লিন ওই ভিকটিমের বোনের সঙ্গে কথা বলতে যায়। সে মেয়েটাকে একটা ভাস্কর্যের ছবি দেখালে মেয়েটা বলে প্রায় 100 বছর আগে তার দাদুর কাছে একটা ছেলে এই ভাস্কর্যটি বিক্রি করতে এসেছিল। মেয়েটার দাদু বুঝতে পেরেছিল এটা অনেক মূল্যবান, এই জন্য পরে তিনি এটা আর কাউকে বিক্রি না করে নিজের কাছে রেখে দিয়েছিল। মেয়েটা জানায় এই ভাস্কর্যের বক্সে একটা ছবিও ছিল। লিন জিজ্ঞাসা করে সেই ছবিটা এখন কোথায়। মেয়েটা বলে ছবিটা তো তার ভাইয়ের কাছে মানে মার্ডার হওয়ার ওই লোকটার কাছে ছিল।
এটা জানার পর লিন ভিকটিমের বাড়ি যায় এবং ছবিটাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে ছবি পায় না। এদিকে লিন আগে থেকে জিনের গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, যে গাড়িটা এখন লিন চালাচ্ছিল। পুলিশ লিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, কারণ মার্ডারের সময় লিনের গাড়ির লোকেশন সেখানেই ছিল। জিং এমনিতেই ইয়ানের উপর রেগেছিল, লিনকে গ্রেফতার করায়। তার উপর আবার যখন সে জানতে পারে ইয়ান তার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, তখন সে ইয়ানের উপর আরো বেশি রেগে যায়। আপাতত সন্দেহভাজন হিসেবে লিনকে থানায় আটকে রাখা হয়। এদিকে জিং জিয়াকে ফোন করে লিনের গ্রেফতার হওয়ার বিষয়টি নিয়ে কথা বলার জন্য, তবে জিং কোনোভাবে জিয়াকে ফোনে পাচ্ছিল না। এজন্য সে সরাসরি জিয়ার বাড়িতে চলে আসে। মিস্টার হংও সেখানে আসে জিয়ার খোঁজে। সে জানায় জিয়া নাকি কাল থেকে গায়েব রয়েছে। এখন যেহেতু জিয়াকে পাওয়াই যাচ্ছে না, তাই হং জিংকে তার গাড়িতে উঠতে বলে, কারণ সে জিংকে তার বাসায় পৌঁছে দিবে। জিংও হং এর গাড়িতে উঠে বসে। বেশ কিছু দূর যাওয়ার পর ওরা লক্ষ্য করে পিছন থেকে একটা গাড়ি ওদেরকে ফলো করছে। জিং তো ভয় পেয়ে লিনকে কল করে। লিনও ফিল করতে পারছিল জিং কোনো বিপদে পড়েছে। লিন বাইরে বের হতে গেলে পুলিশের লোক তাকে গান পয়েন্ট করে। লিন তখন ইয়ানকে বলে জিং কোনো বিপদে পড়েছে, তাকে এখনই তার কাছে যেতে হবে। পুলিশ লিনের ফোন রিসিভ করে জানতে পারে জিং সত্যিই বিপদে পড়েছে। ইয়ানও লিনকে ছেড়ে দেয়, কারণ লিনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপর আমরা জিংকে হসপিটালে দেখতে পাই। তার এবং হং এর ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। লিন জিং এর কাছে আসলে জিং তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর লিন তো জিংকে সামলাতে থাকে। ওদের এরকম ইমোশনাল দৃশ্য দেখে হসপিটালের নার্সদের চোখেও তো পানি চলে আসে। তারা ওদেরকে একা রেখে ইয়ানকে সঙ্গে নিয়ে বাইরে চলে আসে। হসপিটাল থেকে ডিসচার্জ হলে জিং লিনের সাথে বাড়িতে চলে যায়। জিং এর বাবা মা এসেছিল তার সাথে দেখা করতে। এখানে তারা জেনে যায় জিং প্রেগন্যান্ট নয়, সে তাদেরকে মিথ্যা কথা বলেছিল। এমন একটা মিথ্যা কথা বলার জন্য জিং এর মা তাকে মারতে গেলে লিন ব্যাপারটা সামলে নেয়। তবে লিন যে জিং এর বয়ফ্রেন্ড নয়, এটা জিং এর বাবা মা এখনো জানে না। যাই হোক, আমরা জিংকে দেখি সে সবসময় লিনের কথাই ভাবছিল। হয়তো সেও লিনকে পছন্দ করতে শুরু করেছে। তারপর রাতের বেলা সে লিনকে নিয়ে একটা স্বপ্ন দেখে। জিং দেখে লিন বিয়ে করে তার ওয়াইফ এবং মেয়েকে সাথে নিয়ে জিং এর বাড়িতে এসেছে। আর জিং এখন এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে যে লিনের মেয়ে তাকে দাদিমা বলে ডাকছে। এরকম ভয়ানক একটা স্বপ্ন দেখে জিং তো ব্যাট থেকে নিচে পড়ে যায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে লিন জিং এর রুমে আসলে জিং তো লিনের গলা চেপে ধরে, কারণ সে স্বপ্নে দেখেছিল লিন অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এদিকে বেচারা লিন তো বুঝতেই পারছিল না জিং তার উপর এত বেশি ক্ষেপে আছে কেন। পরের দিন জিংও লিনের তাইকান্দো ক্লাসে যায়। ক্লাসের বাহিরে অনেক মেয়েরা ভিড় করে দাঁড়িয়েছিল। তারা সবাই লিনের ছবি তুলছিল এবং ভিডিও করছিল, আর প্রশংসা করে বলছিল লিন কত হ্যান্ডসাম। জিং তো এখানকার এই দৃশ্য দেখে পুরাই টাসকি। এবার ক্লাস শেষ হলে জিং লিনকে একটা মেয়ের সাথে দেখে। ওদের সাথে ছোট্ট একটা ছেলেও ছিল। এই দেখে জিং মনে মনে ভাবতে থাকে, আমার কাল রাতে দেখার স্বপ্ন সত্যি হয়ে গেল না তো। জিং তো অনেক বেশি জেলাস ফিল করছিল। সে লুকিয়ে লুকিয়ে ওদের পিছু করতে থাকে এবং জানার চেষ্টা করে লিনের সঙ্গে থাকা ওই মেয়েটা আর বাচ্চাটা কে। তবে জিং কিছুই জানতে পারে না, উল্টো লিনের কাছে ধরা পড়ে যায়। লিন জিজ্ঞাসা করে, তুমি আমাদের পিছু করছিলে কেন? জিং তখন লিনকে বলে, তুমি তো 400 বছরের পুরনো একটা মনস্টার, তাহলে তোমার সাথে ওই মেয়েটার কি সম্পর্ক? লিন বলে, তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, সে ওই মেয়েটার সঙ্গে তার ছেলের বিষয় নিয়ে কথা বলছিল। পরের দৃশ্যে আমরা দেখি জিং তো চ্যানের ল্যাবে গিয়েছে চ্যানকে কাজে লাগিয়ে লিনের খুনিকে বের করার জন্য। তবে এখানে এসে জিং এর তেমন কোনো লাভই হয় না, আর চ্যান প্রফেসরের কাছ থেকে এটা জেনেছে যে লিনের ডেড বডিটি জীবিত হয়ে গিয়েছে। জিং ল্যাব থেকে বের হলে প্রফেসর লি এর সাথে তার দেখা হয়। প্রফেসর তো লিনের ডেড বডির ব্যাপারে জিংকে অনেক প্রশ্ন করে, যে ওই দিন অ্যাক্সিডেন্টের পর সে জিং এর ডেড বডিটা সেখানে দেখেছিল কিনা, বা তারপর অস্বাভাবিক কোনো কিছু ঘটেছিল কিনা। তবে জিং এই বিষয়ে একদমই মুখ খোলে না। পরে জিং লিনকে এই ব্যাপারে বললে লিন রেগে বকা দিয়ে জিংকে বলতে থাকে, আমি না তোমাকে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মিশতে নিষেধ করেছিলাম। আসলে লিন তো জিং এর ভালোর জন্য এই কথাগুলো বলছিল। সে চায় না তার জন্য জিন কোনো রকম বিপদে পড়ুক। তবে জিং তো লিনের কথায় কষ্ট পেয়ে মন খারাপ করে এখান থেকে চলে যায়। এদিকে আমরা ইয়ান আর চ্যাংকে একসাথে দেখি। তারা একটা কাজের জন্য একসঙ্গে বের হয়েছিল। ইয়ানের হঠাৎ কাশি শুরু হয়ে যায়। কাশির সাথে রক্ত বের হতে শুরু করে, যেটা সে চ্যানের কাছ থেকে আড়াল করার চেষ্টা করে। তবে চ্যান সেটা দেখে নেয়
এখানে আমরা জানতে পারি ইয়ানের আসলে ক্যান্সার হয়েছে। শুধু তাই নয়, সেও জিংকে ভালোবাসতো, তবে ক্যান্সারের কারণে মূলত সে জিংয়ের প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিল। সে চায় না তার জন্য জিংয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। ইয়ান তো চ্যানকে তার ক্যান্সারের কথাটা সিক্রেট রাখতে বলে। অন্যদিকে আমরা লিনকে দেখি, সে বাড়ি ফিরে জিংকে সরি বলে, তখন ওইভাবে রেগে জিংয়ের সাথে কথা বলার জন্য। জিং তো এখানে ড্রিঙ্কস করেছিল, তাই সে নিজের মনের কথাটা লিনকে বলে দেয় যে সে তাকে অনেক পছন্দ করে। কিন্তু লিন বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারবে না, কারণ সে আর 5টা সাধারণ মানুষের মতো না। লিন আরো কিছু বলতে যাবে তার আগেই জিং ঘুমিয়ে পড়ে, কেননা সে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। পরের দিনও জিং বিভিন্নভাবে লিনকে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভই হয় না। এতে করে জিং তো ভাবতে থাকে লিন কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাকি, সে আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছে। এটা পরীক্ষা করার জন্য সে তো তার অ্যাসিস্ট্যান্ট ডংকে পাঠিয়ে দেয় লিনের কাছে। ডং জিং এর কথা মতো লিনের সামনে এসে বিভিন্ন পোজ দিতে শুরু করে, তবে এসবে লিন একদমই পাত্তা দেয় না। জিং বুঝতে পারে লিন ছেলেদের প্রতি ইন্টারেস্ট নয়, এটা জেনে সে অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা জিং এবং লিনকে মিস্টার হং এর একটা প্রোগ্রামে দেখি। মিস্টার হং তো জিংকে তার সাথে ডান্স করার অফার করে। ওরা যখন ডান্স করার জন্য যাচ্ছিল তখন জিং এর সাথে এক ওয়েটারের ধাক্কা লাগে, ফলে জিং এর ড্রেসে তো ড্রিঙ্কস পরে সম্পূর্ণ ড্রেসটাই খারাপ হয়ে যায়। জিং তখন ওয়াশরুমে যায় ড্রেস পরিষ্কার করার জন্য। এই সময় কেউ একজন বাইরে থেকে ওয়াশরুমের দরজাটা লক করে দেয় এবং জিংকে অজ্ঞান করার জন্য ভিতরে এক ধরনের গ্যাস ছেড়ে দেয়। জিং অজ্ঞান হয়ে গেলে লোকটা তাকে উঠিয়ে নিয়ে যায়, তারপর তাকে একটা রুমে বন্দি করে রেখে সেখানে আগুন লাগিয়ে দেয়। জিং এর সেন্স ফিরলে সে বাঁচার জন্য সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। এদিকে লিনও ফিল করতে পারছিল জিং এর কোনো বিপদ হয়েছে। যেহেতু সে জিং এর হার্টবিট শুনতে পারে, তাই সেটা ফলো করে লিন জিং এর কাছে পৌঁছে যায় এবং জিংকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। অপরদিকে যে লোকটা আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছিল, হং তো তার পিছু করতে থাকে, তবে রাস্তায় লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর আমরা প্রফেসর লিকে দেখি, সেও ওই পার্টিতেই ছিল এবং সে লিনের পান করা ওয়াইনের গ্লাস সাথে নিয়ে এসেছিল। গ্লাসে লেগে থাকা লালা টেস্ট করে সে লিনের ডিএনএ রিপোর্ট পেয়ে যায়। রিপোর্টটা দেখে প্রফেসর হাসতে শুরু করে, হয়তো সে বুঝতে পেরে গিয়েছে লিন ওই সে কফিনের ডেড বডিটা যে এখন জীবিত হয়ে গিয়েছে। এদিকে আগুন লাগার ঘটনার জন্য জিং তো একটু অসুস্থ হয়ে যায়। সে আবারও বিভিন্ন উপায়ে লিনকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, এমনকি জিং তো লিনের ক্লাসেও চলে আসে নিজের প্রতিভা দেখানোর জন্য। তবে তায়কান্দুর প্রথম ম্যাচেই জিং লিনের কাছে পরাজিত হয়। এখানে লিন জিং এর ভালোর জন্য তাকে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য একটা মিথ্যা কথা বলে। সেটা হচ্ছে লিন এতদিন জিংকে এমনি এমনি প্রটেক্ট করছিল না, সে নিজের সুরক্ষার কথা ভেবে জিংকে প্রটেক্ট করছিল। এখন যেহেতু জিং এর রক্ত লিনের শরীরে বইছে, তাহলে জিং এর যদি কিছু একটা হয়ে যায় তবে লিনের জীবনেরও ঝুঁকি বাড়তে পারে। এই ভেবে সে জিংকে এতদিন প্রটেক্ট করে এসেছিল। জিং তো লিনের মুখে কথাগুলো শুনে অনেকটাই কষ্ট পায়। জিং তো মনে করেছিল লিনও তার জন্য সেটাই ফিল করে যেটা জিং লিনের প্রতি ফিল করে। সে নর্মাল মানুষের থেকে একটু আলাদা বলে হয়তো সে নিজের ফিলিংস প্রকাশ করতে পারছে না, তবে জিং এখন বুঝতে পেরেছে তার ভাবনা সম্পূর্ণই ভুল। লিনের মনে তার জন্য কোনো ফিলিংসই নেই। এই ভেবে মন খারাপ করে জিং এখান থেকে চলে যায়। মনের দুঃখে রাতে তো নাইট ক্লাবে গিয়ে জিং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ডং তাকে কোনোভাবেই থামাতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে লিনকে কল করে। লিন এসে জিংকে নিয়ে যায়। ততক্ষণে জিং পুরোপুরি মাতাল হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর লিন দেখে জিং এর গায়ে অনেক জ্বর। সে তখন কোনো কিছু চিন্তা না করে জিংকে কিস করে দেয় নিজের রক্ত দিয়ে জিংকে সুস্থ করে তোলার জন্য। তবে জিং তো এখনো লিনের উপরে অভিমান করেছিল, এজন্য সে তাকে জোর করে দূরে সরানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। পরের সিনে আমরা দেখি প্রফেসর লি জিংকে কিডন্যাপ করেছে লিনকে ধরার জন্য। প্রতিবারের মতো এবারও লিন জিং এর হার্টবিট অনুভব করে অনুসরণ করতে করতে জিং এর কাছে পৌঁছে যায়। লিন সেখানে ঢোকা মাত্রই দরজা লক হয়ে যায়। প্রফেসর আগে থেকে এই রুমের টেম্পারেচার কমিয়ে 0 করে রেখেছিল। জিং তো লিনকে বলে প্রফেসর লিনের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। লিন জিংকে নিয়ে বাইরে বের হতে পারছিল না, কারণ 0 টেম্পারেচারে তার পাওয়ার কাজ করে না। প্রফেসর তো এই সবকিছু তার ল্যাপটপের মাধ্যমে দেখছিল এবং স্পিকারের মাধ্যমে তাদের সাথে কথা বলছিল। লিন প্রফেসরকে উদ্দেশ্য করে বলে তার তো লিনকে চাই, তাহলে সে লিনকে রেখে জিংকে যেন ছেড়ে দেয়। তবে প্রফেসর রাজি হয় না, সে কোনো রকম রিস্ক নিতে চায় না। আসলে প্রফেসরের প্ল্যান হচ্ছে লিনের শক্তি কমিয়ে তাকে দুর্বল করে দেওয়া, যাতে সে লিনের রক্ত দিয়ে নিজের মেয়েকে বাঁচাতে পারে। প্রফেসর আগেই লিনের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে রেখেছিল,
এদিকে এত ঠান্ডায় জিংয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। লিন আপ্রাণ চেষ্টা করছিল জিংকে প্রটেক্ট করার জন্য। অন্যদিকে ডং পুলিশকে ইনফর্ম করে জিংয়ের নিখোঁজের ব্যাপারে। তো ইয়াং জিংকে খুঁজতে খুঁজতে চলে আসে এখানে, যেখানে জিং আর লিনকে আটকে রাখা হয়েছিল। এখন রুমের দরজা খোলার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন ছিল। তখনই প্রফেসরও এখানে চলে আসে এবং ইয়ানদের বাধা দিতে শুরু করে। ইয়ান তো প্রফেসরকে আটক করে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে, তবে প্রফেসর নিজের মুখ খোলে না। প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং এই দরজার পাসওয়ার্ড জানতে ইয়াং চ্যানের সাহায্য নেয়। তারপর ওরা জিং আর লিনকে উদ্ধার করে। অন্যদিকে প্রফেসরকে ধরে নিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডা এসে পুলিশের উপর হামলা করে এবং প্রফেসরকে তাদের সঙ্গে নিয়ে যায়। আসলে এরা ছিল ভিলেনের লোক। ভিলেনই প্রফেসরকে বাঁচিয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখি জিং ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছিল। এখানে জিং লিনকে প্রপোজাল করে, তবে লিন যদি তার এই প্রপোজালে না বলে দেয়, এই আশঙ্কায় জিং লিনের উত্তর শোনার আগেই বেশি বেশি ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ে। লিন তো ওর এরকম কাণ্ড দেখে হাসতে থাকে। তারপর আমরা দেখি জিং এর বাবা লিন আর জিংকে একদিন ডিনারে ইনভাইট করে। সবাই একসাথে খাবার খায় এবং ড্রিঙ্কস করে। ডিনার শেষ করে লিন আর জিং একই রুমে ঘুমাতে যায়। এখানে তো জিং লিনকে সিরিয়াস করার চেষ্টা করে। লিন তখন হঠাৎ করে জিংকে কিস করে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙলে জিং তো লিনের থেকে পালিয়ে বেড়াতে শুরু করে। আসলে জিং যতবারই লিনকে দেখেছিল ততবারই ওর কালকের রাতের কিসের কথাটাই মনে পড়ছিল। যাই হোক, তারপর আমরা ইয়ানকে দেখি। দিন দিন সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তাকে তো হসপিটালে ভর্তি করা হয়। জিং যখনই এ কথা জানতে পারে তখন তো তার ইয়ানের জন্য খুবই খারাপ লাগে, কারণ ইয়ান জিং এর ছোটবেলার বন্ধু ছিল। ইয়ানকে বাঁচানোর জন্য জিং তো লিনের সাহায্য চায়। সে লিনকে তার রক্ত দিয়ে ইয়ানকে ভালো করে দিতে বলে, তবে লিন রাজি হয় না। সে বলে প্রতিটি মানুষকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, আর এটাই প্রকৃতির নিয়ম। তাদের এই নিয়ম ভঙ্গ করা ঠিক হবে না। এ নিয়ে লিন আর জিং এর মধ্যে তো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারপর জিং তো লিনের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়, যাতে এটা খেয়ে লিন অজ্ঞান হয়ে যায়। আর জিং লিনের শরীর থেকে সামান্য একটু রক্ত নিতে পারে, তবে ড্রাগস মিশানো ড্রিঙ্কস পান করেও লিনের কিছুই হয় না। লিন জিংকে আবারও বুঝায় যে জন্ম মৃত্যু সবটাই ন্যাচারাল। আমি অলরেডি একবার এ দুনিয়ার নিয়ম ভেঙেছি, তোমাকে বাঁচিয়েছি, তুমি আবারও আমাকে সেম কাজ করার জন্য ফোর্স করছো। আজ ইয়ানকে বাঁচাতে বলছো, তারপর বাবা মা অন্য কাছের মানুষদের বাঁচাতে বলবে, যা কখনোই সম্ভব না। জিং লিনকে অনেক রিকোয়েস্ট করে ইয়ানকে সুস্থ করার জন্য। সে কথা দেয় তারপর থেকে সে লিনকে আর কাউকে বাঁচাতে বলবে না। লিনও জিংয়ের কথাটা রাখে, সে ইয়ানকে বাঁচিয়ে দেয়। তবে লিন জিংয়ের বাড়ি ছেড়ে চলে যায়। এতে জিং অনেক বেশি কষ্ট পায়। সে লিনকে অনেক বেশি মিস করতে শুরু করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। এখন তো ইয়ান সুস্থ হয়ে জিংকে ডিনারে ইনভাইট করে প্রপোজাল করে, তবে জিং ইয়ানকে জানিয়ে দেয় সে লিনকে ভালোবাসে। এদিকে আমরা দেখি লিনও এই একই রেস্টুরেন্টে বসেছিল এবং সে জিংয়ের সব কথা শুনতে পারছিল। তারপর আমরা দেখি লিন আর জিংয়ের মাঝে সব ঝামেলা মিটে গিয়েছে। তারা আবারও একসঙ্গে থাকতে শুরু করেছে। তো লিন আর জিং একসাথে একটা ট্রিপে যায় এবং সেখানে গিয়ে অনেক মজা করে। অন্যদিকে আমরা মিস্টার হংকে দেখতে পাই। রাস্তার মাঝখানে হঠাৎ করে তার শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে। এই জন্য হং তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে যেতে থাকে। অপরদিকে এই সময় জিয়াও হং এর বাড়িতেই আসছিল তার সাথে দেখা করতে, কারণ অনেকক্ষণ ধরে হং জিয়ার কল রিসিভ করছিল না। তো দেখা যায় হং এর শরীর ধীরে ধীরে চেঞ্জ হয়ে বৃদ্ধদের মতো হতে শুরু করে। এখানেই রিভিল হয় গল্পের আসল টুইস্ট। এই হংই হচ্ছে ভিলেন, মানে লিনের খুনি। এতদিন ধরে সে লিনদের সবার সামনে থেকেই বিভিন্নভাবে লিনদের ক্ষতি করার চেষ্টা করে গিয়েছে। হং বাড়িতে পৌঁছানোর পর সিক্রেট চেম্বার ওপেন করে, যেখানে টিউবের মধ্যে লিনের রক্ত সংগ্রহ করে রাখা ছিল। এই রক্তের সাহায্যেই হং এত বছর ধরে জীবিত রয়েছে। রক্তের টিউব থেকে হং লিনের রক্ত পান করে। এটাই ছিল শেষ টিউব। তারপর সে অজ্ঞান হয়ে যায়। এদিকে জিয়া তো হং এর বাড়িতে এসে বারবার ফোন করে। ভিতরে ফোনটা রিং হচ্ছিল, কিন্তু কেউই কল রিসিভ করছিল না। জিয়ার মনে হয় হং হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে পুলিশকে ইনফর্ম করে। পরে হংকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়। হং এর তো এতক্ষণ জ্ঞান ছিল, তবে সে সবার সামনে অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিল। তারপর হং এখান থেকে বের হয়ে যায়। ফোনের মাধ্যমে
সে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখে জিয়া তার বাড়ির ওই সিক্রেট চেম্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে। জিয়াকে দেখা যায় সে একটা রক্তের টিউব নিয়ে চ্যানের কাছে আসছিল ওই রক্তের টিউবটা কার টেস্ট করানোর জন্য। তবে কিছু গুন্ডারা এসে জিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। ওই গুন্ডাদেরকে আসলে হংই পাঠিয়েছে। অপরদিকে এসব বিষয় কিছু না জানা লিনকে আমরা জিংয়ের সাথে টাইম স্পেন্ড করতে দেখতে পাই। আসলে লিন এখন জিংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন তারা কাপল। এদিকে জিয়ার মা ইয়ানকে ফোন করে জিয়ার কিডন্যাপিং এর ব্যাপারে জানায়। কিডন্যাপাররা জিয়ার মাকে একটা ভিডিও সেন্ড করেছিল। দেখা যায় তারা জিয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ইয়ান তো জিয়ারও ছোটবেলার বন্ধু ছিল। জিয়ার মা ইয়ানকে রিকোয়েস্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য। ইয়ান জিয়ার মাকে শান্ত করে এবং আশ্বাস দেয় যেভাবেই হোক সে জিয়াকে খুঁজে বের করবে। এদিকে এই ঘটনাটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। হং মিডিয়ার সামনে ভালো সাজার জন্য বলে সে তার সব প্রপার্টির বিনিময়ে হলো কিডন্যাপারের কাছ থেকে জিয়াকে ছাড়িয়ে নিয়ে আসবে। এই নিউজটা যখন জিং টিভিতে দেখতে পায় তখন সে তার বান্ধবী জিয়ার জন্য অনেক টেনশন করতে শুরু করে। তারা তখন ট্রিপ বাদ দিয়ে নিজেদের শহরে ফিরে আসে। জিং এর মন খারাপ দেখে লিন তো তাকে সান্ত্বনা দিতে থাকে এবং প্রমিস করে সে জিয়াকে উদ্ধার করে নিয়ে আসবে। তারপর আমরা দেখি লিনরো একটা পুরনো ছবি খুঁজে পেয়েছে। ছবিতে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন ছিল লিনের খুনি। তো ছবিটাকে রেস্টোরেশন করে দেখা যায় সেখানে হং এবং তার মায়ের ছবি রয়েছে। লিনেরা তো এটা দেখে সবাই একদম হতভম্ব হয়ে যায় যে হংই লিনকে খুন করেছিল। লিনরা এতদিন ধরে যাকে খুঁজছে সে তাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা তাকে চিনতেও পারেনি। তারপর লিন হং এর বাড়িতে চলে যায়। এ সময় হং বাড়িতে ছিল না। লিন সে সিক্রেট চেম্বারের মধ্য থেকে নিজের রক্তের টিউব খুঁজে পায়। টিউবে থাকা সামান্য রক্ত টেস্ট করতে লিনের পুরনো সব কথা মনে পড়ে যায় যেগুলো তার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল। আর আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই। লাইবো নামের একটা ছেলে এবং তার মা বিপদে পড়েছিল। পুলিশ তাদের শুট করার জন্য পিছু করেছিল। ওই সময় লিন ওই মা ছেলেকে বাঁচিয়েছিল। তারপর তারা লিনের সাথেই থাকতে শুরু করে। এই লাইবোই মূলত এখনকার হং। তো একদিন দেখা যায় হং এর মা এখন মৃত্যুসজ্জায়। হং লিনকে যেভাবেই হোক তার মাকে বাঁচাতে বলে। লিন তখন হংকে শক্ত হতে বলে এবং বুঝায় সব মানুষই একদিন মৃত্যুবরণ করবে। হং আর কিছুই বলে না। এখানে বলে রাখি হং এখনো লিনের সুপার পাওয়ার সম্পর্কে জানে না। মায়ের মৃত্যুর পর হং ভীষণ ভেঙে পড়ে। লিনেরও ওর জন্য খুবই খারাপ লাগছিল। একদিন হংকে কেউ চাকু দিয়ে আহত করে দেয়। লিন যেহেতু ছোট থেকেই হংকে বড় করেছে তাই হংকে এত কষ্ট পেতে দেখে লিনেরও কষ্ট লাগে। এই জন্য সে নিজের রক্ত দিয়ে হংকে সুস্থ করে দেয়। হং যখন দেখে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে তখন তো সে খুবই অবাক হয়। সে লিনকে প্রশ্ন করে লিন এটা কিভাবে করলো, লিন কি কোনো মনিস্টার? লিন হং এর প্রশ্নের কোনো জবাব দেয় না। তারপর থেকে হং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত। লিন তাকে এসব খারাপ কাজ করতে নিষেধ করলেও হং তো লিনের উপর খেপে যায়। সে লিনকে ধাক্কা মারতে গিয়ে নিজেই দূরে ছিটকে পড়ে। হং বুঝতে পারে লিন সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে সুপার পাওয়ার রয়েছে। হং কান্না করতে করতে এবার লিনকে বলে তোমার কাছে এত শক্তি থাকার পরও তুমি কেন আমার মাকে বাঁচালে না? লিন তখন বলে এটা করলে প্রকৃতির নিয়ম ভাঙা হয়ে যাবে। হং তখন লিনকে রিকোয়েস্ট করতে থাকে যাতে লিনও তাকে নিজের মতো বানিয়ে দেয়। আসলে হং এর মনে লোভ জেগেছে অমর হওয়ার। লিনও এটা খুব ভালো করেই বুঝতে পারে। লিন হংকে বলে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। হং তখন সেখান থেকে চলে যায়। লিন কথাটা বলেছিল জাস্ট হংকে ভয় দেখানোর জন্য। তো পরের দিন লিন জানতে পারে হং কবর খুঁড়ে তার মায়ের লাশ বের করেছে। লিন তখন হং এর সঙ্গে দেখা করতে যায়। হং তখন লিনকে ট্র্যাপে ফেলে একটা লো টেম্পারেচারের রুমে বন্দি করে ফেলে। হং এর আগে দেখেছিল লিন অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় বের হয় না। এ থেকে সে বুঝে যায় ঠান্ডায় গেলে লিনের শক্তি কমে যায়। হং এই সুযোগটাই কাজে লাগায়। এখন যেহেতু লিনের শক্তি কমে গিয়েছে তাই হং খুব সহজেই তার কাজ শেষ করে ফেলে। সে তো লিনের গলা কেটে তার শরীর থেকে সব রক্ত বের করে নেয়। তারপর লিনের ডেড বডিটাকে কফিনে ভরে সমুদ্রে ফেলে দেয়। বর্তমানে লিন এই সব ঘটনা জিংকে বলছিল। জিং এর তো ভীষণ রাগ হচ্ছিল হং এর উপর। পারলে সে তো এখনই হংকে মেরে ফেলতো। অন্যদিকে এই সব ঘটনা হং তো জিয়াকেও বলছিল। লিন যে একটা মনস্টার এটা জানতে পেরে জিয়া খুব একটা অবাক হয় না, বরং সে খুশি হয় যে লিন তাহলে সবসময় জিংকে প্রটেক্ট করতে পারবে। জিয়া জানতো লিন খুবই ভালো একটা ছেলে। জিয়া হংকে বলে তুমি লিনের কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুনে হং হাসতে থাকে আর বলে যায় দেখো এরপর আমি কি কি করি। যাই হোক তারপর আমরা দেখি লিন জিয়াকে হং এর গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে পেরেছে। বাকি গুন্ডাদের ইয়ান ধরে নিয়ে যায় থানায়।
জিয়াকে দেখতে পেয়ে জিয়ার মা তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। জিয়া তখন তার মাকে কান্না করতে নিষেধ করে এবং বলে সে একদমই ঠিক আছে। তবে হং এবার তো জিংকে কিডন্যাপ করে নেয় এবং লিনকে ফোন করে তার কাছে একা আসতে বলে। লিন আসলে হং তাকে বলে আমি জিংকে ছেড়ে দিব, তার বদলে আমার তোমার রক্ত চাই। লিন জিংকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছাতেই মৃত্যুর মুখে এগিয়ে যায়। প্রফেসরও এতদিন হং এর সাথেই ছিল। সে লিনের শরীর থেকে সব রক্ত বের করে নেয় এবং হংকে আশ্বাস করে লিন আর কখনই বেঁচে উঠবে না, এমনকি জিং এর রক্ত দিয়েও তাকে আর বাঁচানো সম্ভব না। জিংকে ছেড়ে দিয়ে হং আর প্রফেসর সেখান থেকে চলে যায়। এবার জিং এর জ্ঞান ফিরলে সে লিনের এই অবস্থা দেখে অঝরে কান্না করতে থাকে। তারপর তো জিং নিজের হাত কেটে তার রক্ত লিনকে পান করায়, তবে তারপরও লিন জাগে না। জিং অনেক কষ্ট করে লিনকে ওই ঠান্ডা রুম থেকে বের করে নিয়ে আসে। তারপর সে নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমরা দেখি লিন কিছুক্ষণ পর আবারও জীবিত হয়ে ওঠে। আসলে প্রফেসর লি হংকে মিথ্যা কথা বলেছিল যে লিন আর কখনোই বেঁচে উঠবে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি প্রফেসর লি আগে থেকে লিনদের সাথে মিলে গিয়েছিল। লিনরা যখন জানতে পেরেছিল প্রফেসর লি তার মেয়েকে বাঁচানোর জন্য ভিলেনের সাথে হাত মিলিয়েছে, তখন সে প্রফেসরকে বলেছিল নিজের রক্ত দিয়ে প্রফেসরের ছোট্ট মেয়েটাকে বাঁচাবে। ইয়ান প্রফেসরের মেয়েকে সেভ রাখার দায়িত্ব নিয়েছিল যাতে ভিলেন প্রফেসরের মেয়ের কোনো ক্ষতি করতে না পারে এবং প্রফেসরকে আর ব্ল্যাকমেল করতে না পারে। ইয়ান চেন ওরাও লিনের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। লিনদের প্ল্যান মতো প্রফেসর লিনের রক্ত নিয়ে হং এর চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। হং এসব জানতে পেরে পাগলের মতো হয়ে যায়। তারপর হং এখান থেকে পালানোর জন্য বোটে উঠে পড়ে। তবে এখানে লিন আগে থেকে বসে হং এর জন্য ওয়েট করছিল। লিন হংকে ধরে অনেক মারধর করে। দেখা যায় হং আবারও বৃদ্ধ হতে শুরু করেছে। লিন হংকে প্রাণে মারে না, কারণ একটা সময় লিন হং এর মাকে প্রমিস করেছিল যে সে সবসময় হং এর খেয়াল রাখবে। তাই তো লিন হংকে ওই অবস্থাতেই ফেলে রেখে চলে যায়। তারপর লিন জিং এর কাছে চলে আসে। জিংকে সুস্থ দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তবে লিন জিং এর সুরক্ষার জন্য তাকে গুড বাই জানিয়ে চলে যায়। যাওয়ার আগে সে জিনকে একটা ভাস্কর্য দিয়ে যায় যেটা লিনকে তার মা দিয়েছিল। কয়েকদিন পর দেখা যায় জিং প্রতিদিন নতুন নতুন ছেলেদের সঙ্গে ডেটে যায়। এরা কিন্তু কেউই জিং এর বয়ফ্রেন্ড নয়, সবাই জিং এর কাজিন কিংবা বন্ধু ছিল। আসলে জিং লিনকে দেখানোর জন্যই ছেলেদের সাথে ঘুরছিল, যাতে জেলাস ফিল করে লিন তার কাছে ফিরে আসে। পরের দিন জিং জিয়ার চ্যানের সাথে খাবার খেতে যায়। জিংকে অনেক বেশি খাবার খেতে দেখে জিং তুমি এত এত খাবার খাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। তারপর জিং ওয়াশরুমে গেলে তার হাত কেটে যায় এবং সাথে সাথে তা আবারও ঠিক হয়ে যায়, যেমনটা লিনের ক্ষেত্রে হতো। অন্যদিকে আমরা লিনকে দেখি সে কিছু একটা ফিল করতে পেরে নিজের বুকে হাত রাখে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামার সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা যদি এই ড্রামাটার সিজন 2 দেখতে চাও তাহলে আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাতে হবে। যত বেশি কমেন্ট পড়বে তত তাড়াতাড়ি আমি আর পরের সিজন নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।